রথযাত্রার আগে জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেকটি বাড়ি বাড়ি দুয়ারে সরকারের মাধ্যমে পৌঁছে দিতে হবে, এমনটাই নির্দেশিকা জারি করলো নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসাদকে ঘিরেই শুরু হয়ে গেল রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এটা প্রসাদ নয়, এটা নচেত মিষ্টি মাত্র। এই মিষ্টির বিলি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের, হিন্দুদের ভাবাবেগে আঘাত আনার চেষ্টা করছে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করতে চাইবো যে এই জগন্নাথ ধাম যেটা দীঘাতে উদ্বোধন হলো অক্ষয় তৃতীয়ার দিন, এই জগন্নাথ ধামকে ঘিরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনীতি শুরু হয়ে গেছে। জগন্নাথ ধাম অ্যাকচুয়ালি হচ্ছে একটা কালচারাল সেন্টার, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা কিন্তু সেইভাবেই তিনি কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কিন্তু জানিয়েছিলেন। এটা কিন্তু জগন্নাথ মন্দির বা জগন্নাথ দেবের এটা তীর্থধাম বলে কিন্তু তিনি এই প্রচার করতে পারেননি, কারণ জগন্নাথ দেবের মন্দির এবং তীর্থধাম হচ্ছে উড়িষ্যাতে, সেটা একটাই এবং অবিচ্ছিন্ন, তার কোনো শাখা নেই। সেটা কিন্তু জানিয়ে দিয়েছে পুরী থেকে, পুরীর উড়িষ্যা থেকে জগন্নাথ মন্দির থেকে পাণ্ডারা সেখান থেকে পূজারী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই জগন্নাথ মন্দির, জগন্নাথ কালচারাল সেন্টার, মাফ করবেন, যেটা উদ্বোধন হয়ে গেল সেটাকে ঘিরে এবার তিনি নবান্ন থেকে জারি করলেন যে সেই প্রসাদ প্রত্যেকটি বাড়ি বাড়ি ডিলারের মাধ্যমে, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নির্দেশিকা জারি করেছেন, ডিএম এর কাছে নির্দেশিকা চলে এসছে। তাহলে কি এই যে প্রসাদ যেটা তিনি বাড়ি বাড়ি দিতে চাইছেন ভোটের আগে, কিছুদিন পরেই ভোট রয়েছে, বিধানসভার ভোট, এই যে ভোটের আগে মানুষকে দিতে চাইছেন, এটা কি তাহলে প্রসাদ নয় মিষ্টি? এটা কিন্তু বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন একটু আপনাদেরকে শোনাবো, শুনিয়ে আমি একটু আলোচনা করব। আপনি এই বিষয় নিয়ে শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য, 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্ন তৈরি। A urgent meeting will be held 9/6/2025 Monday 12 noon regarding planning for Digha Lordram ইত্যাদি distribution at the meeting of Arambagh Panchayat Samiti। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে, এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়,
মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস অ্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? পারবেন? এখন তো চলছে, পবিত্র হজ চলছে, জমজমের পানি ঢুকে পাঠাতে পারবেন? পারবেন বলতে? দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে, তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর পেড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে 17 জুন থেকে 27 জুনের ঊর্ধ্বে 4 জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে। আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, হিন্দুদের আস্থায় আঘাত, চরম মিথ্যাচার। এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের আস্থায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন। আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন, যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আপনারা গজা প্যাড়া নিতে পারেন, সেটাকে মিষ্টি হিসাবে, কিন্তু প্রসাদ হিসাবে নয়। প্রসাদ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভাবাবেগে আঘাত তৈরি করছেন। তিনি কি সেমটাই জমজমের পানি তিনি কি তার ভাইপোর কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবেন জমজমের পানিকে? এমনটা বলেও তিনি আক্রমণ করেছেন। সংখ্যালঘুদের ভাবাবেগকে কি তিনি এইভাবে আঘাত করতে পারবেন? তাহলে হিন্দুদের ভাবাবেগকে তিনি এইভাবে আঘাত করছেন কেন? কারণ এটা তো কোনো মন্দির নয় বা এটা তো কোনো তীর্থস্থান নয়, এটা একটা কালচারাল সেন্টার। সেই কালচারাল সেন্টারে প্রসাদ হিসাবে তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে একটা রাজনৈতিক খেলা শুরু করেছেন। তিনি ভোট ব্যাংক তৈরি করার জন্য, হিন্দুদের ভোট বিভাজন করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য তিনি এই প্রক্রিয়া শুরু করেছেন। কারণ রাম মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য কিছু এখনো পর্যন্ত সেই বিশেষ স্টেপ তিনি নিতে পারেননি। এমনটা বারবার চারিদিকে কিন্তু এই কথা নিয়ে আলোচিত হচ্ছে। এবং তিনি যেভাবে হিজাব পরে, যেভাবে সংখ্যালঘুদের ইফতারে যান এবং বিভিন্ন প্রোগ্রামে যান, সেখানে হিন্দুদের ভাবাবেগে অনেকটা আঘাত তৈরি হয়েছে এবং মানুষের মনে একটা বেগম মমতা হিসাবে মানুষের কাছে একটা ছবি প্রতিষ্ঠিত হতে চলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারপর জগন্নাথের এই কালচারাল সেন্টার সেটাকে তৈরি করে এবং তারপর সেখানকার প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তিনি বোঝাতে চাইছেন মানুষকে? আজকে এতদিন তো তিনি কোনো প্রসাদ কাউকে দেননি, এখন কেন তিনি দুয়ারে সরকারের মাধ্যমে, রেশন ডিলারের মাধ্যমে তিনি বাড়ি বাড়ি এই ব্যাগ পৌঁছে দেবেন, এই প্রসাদ পৌঁছে দেবেন? আজকে এটা নিয়ে আমি একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট ব্যক্তিত্ব মিস্টার রাজাগোপাল ধর চক্রবর্তী মহাশয়। আমি তার কাছে একটু জানতে চাইব যে খেলা, যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনবো যে এটা কি আদেও হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা যেটা করছেন এটাতে হিন্দুদের আরো বেশি মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছেন? কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গের যে তৃণমূল শাসিত সরকার আছে
তার সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, যে এটা বুঝি সংখ্যালঘুদের ভোটে চলে। সংখ্যালঘুদের জন্য উনি তাদের পাশে আসিয়েছেন, রয়েছেন, এবং সবসময় উনি বলছেন সিএএ বা ক্যারাম একটা উচ্চারণ করে বলছেন সংখ্যালঘুদের দেশ থেকে অপমান করার জন্য বা তাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এসব আইন পাশ করেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করেছে, এসব উনি বলছেন। এবং তার ফলে দেখা যাচ্ছে একটা বিজেপির ভয় দেখানোর ফলে, বিজেপি যেহেতু বেশিরভাগই হিন্দুত্বের কথা বলে, এখনো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যে কথাটা ওনার পার্টির তরফ থেকে বলছেন, অনেকটাই হিন্দুদের কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি এবং হিন্দুত্ব অনেকটাই ভারতবর্ষে একাকার হয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে আর ওনার সম্বন্ধে যেহেতু ধারণা হয়েছে উনি সংখ্যালঘুদের একমাত্র রক্ষাকর্তা বা কিছু, বা উনি নিজেই সেটা প্রচার করছেন, এবং সেটা করতে গিয়ে উনি হিজাব পরে বা মিটিং, সংখ্যালঘু মিটিংয়ে যাচ্ছেন বা ইফতেহারে যাচ্ছেন বা নামাজে অংশ নিচ্ছেন, সেগুলোতে তারপরে অনেকেরই ধারণা হতে পারে যে সংখ্যালঘুদের কাছের লোক উনি। সংখ্যালঘুরা সংখ্যায় তো আমাদের 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছিল 27% ছিল, সেটা অনেকেই মনে করছে সেটা 30-32 থেকে 35%-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। এই বিরাট সংখ্যক সংখ্যালঘু, তার সঙ্গে উনি ভাবছেন যে যদি লক্ষ্মী ভাণ্ডার, যাতে বেশ কিছু মহিলারা উপকৃত হয়েছেন, 1000 টাকা 1500 টাকা ইত্যাদি পেয়ে, তো উনি ভাবছেন দুটো মিশিয়েই হয়তো ভোট জেতা যাবে। অনেকগুলো ভোট জেতা গেছে, কিন্তু এটা যে সম্পূর্ণ নিরাপদ তা নয়। মুসলমানদের মধ্যেও দেখা যাচ্ছে বিকল্প ভাবনা চিন্তা শুরু হয়েছে, তাদের মধ্যে শিক্ষার হার দ্রুত বেড়েছে, এবং ধরুন যে 3 তালাক বলে যে একটা প্রথা ছিল, অত্যন্ত অত্যন্ত প্রাচীন প্রথা, যার কোনো ভিত্তি নেই, যার ফলে হ্যাঁ, অসহায় মহিলাদেরকে তার স্বামী পরিত্যাগ করে ফেলতে পারতো কোনো কারণ না দেখিয়ে, সেটা কিন্তু মানে এখনকার যিনি সরকার সেটাকে কিন্তু মানে পরিত্যক্ত করেছে, সরিয়ে দিয়েছে। এবং মুসলমান মহিলারা স্বাধীনভাবে বিবেচনা করলে তারা কিন্তু, যারা তাদের এই অধিকারটা দিয়েছে, তাদের সমর্থন দিতে পারে, একটা ভাবনা চিন্তা রয়েছে। ওয়াকআপ বিল যেটা এসেছে, সেখানেও দেখা যাচ্ছে যে ওয়াকআপের বিভিন্ন প্রপার্টি কিছু মানুষ সেটা ধর্মের জন্য, আল্লাহকে মানুষ সমর্পণ করছে, তার জমি বা তার যা 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 সামান্য সঞ্চয় সে ভগবানকে দিচ্ছে, কেন সে মনে করছে ধর্ম প্রচারের জন্য এটা আমার পবিত্র কর্তব্য। এবং জাকাত, মুসলমান ধর্মে যেটা আছে যে জাকাত আমি আমার রোজগারের একটা অংশ আল্লাহকে দেবো, যাতে করে গরিবের জন্য ব্যবহৃত হয়। কিন্তু দেখা গেছে এইসব ওয়াকআপ প্রপার্টি কিন্তু কয়েকটা মুষ্টিমেয় মানুষ ব্যক্তিগত স্বার্থে, সংকীর্ণ স্বার্থে তারা ব্যবহার করছে। এগুলোর রিফর্মস আসছে, এগুলো কোনোটাই সবাই বলার চেষ্টা করছে যে কেন্দ্রে যে সরকার আছে তারা বুঝি সংখ্যালঘু বিরোধী, এরকম একটা বার্তা কিন্তু চেষ্টা হচ্ছে। যারা কিন্তু ঠান্ডা মাথায় ভাবছে তারা অনেকেই বুঝতে পারছে হয়তো এগুলো নয়, রিফর্মস এর প্রয়োজন আছে। ওয়াকআপ প্রপার্টি অ্যাক্ট, ওয়াকআপ প্রপার্টি বলে পৃথিবীর বহু মুসলমান দেশে নেই, 3 তালাকের ব্যবস্থা তো অনেক দেশেই নেই, তাহলে সেখানকার মহিলা মুসলমানদের তো অধিকার তো আছে। তো যাই হোক না কেন, এই জায়গায় দাঁড়িয়ে উনি মনে করছেন যে মুসলমান ভোটে যদি কেউ থাবা বসায়, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আইএসএ বলে একটি পার্টি রয়েছে, তারা মাঝে মধ্যে সরকারের কাছে আসছে আবার পিছিয়ে যাচ্ছে, তাদের মতিগতি বোঝা খুব একটা মুশকিল, কার সঙ্গে তারা আছে সবসময় বোঝা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুসলমানদের মধ্যেও যে আলাদা সংগঠন তৈরি হতে পারে এরকম একটা ধারণা রয়েছে। তাই এখন যদি হিন্দু ভোটে যদি একটা থাবা বসানো যায়, অর্থাৎ হিন্দু ভোট যেটা যেভাবে বিজেপি বলছে সেভাবে তো ওনার পক্ষে বলা সম্ভব নয়, ওনাকে কেউ গ্রহণ করবে না, কেননা ওনার সে ধরনের ঐতিহাসিক কোনো নিদর্শন নেই, বা ইতিহাস মানে মানে পূর্ণ ইতিহাস থেকে বলা যাবে না যে উনি হিন্দুত্বের পক্ষে রয়েছেন। তাই ওনাকে যেটা করতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজিতে সফট হিন্দুত্ব। উনি দেখাতে চাইছেন যে দেখো আমি হিন্দু বিরোধী নই। উনি মাঝে মধ্যেই বলছেন আমি সংস্কৃত মানে মানে যে সমস্ত মন্ত্র আছে সেগুলো করতে পারি। অনেকে হয়তো মনে করছে সে সংস্কৃত উচ্চারণগুলো সঠিক হচ্ছে না বা সংস্কৃত পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, যাই হোক, তো উনি বলছেন যে আমি এটা পারি। এবং একই সঙ্গে উনি দেখাবার চেষ্টা করছেন যে যে একটা যদি মন্দির তৈরি করা যায় হিন্দুদের এই অঞ্চল, বাংলার যে হিন্দুদের কাছে কিন্তু জগন্নাথ অত্যন্ত কাছে, যেহেতু আমাদের উড়িষ্যার স্টেটটা বাংলার কাছে, খুব কম বাঙালি আছে যারা উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরে যাননি, অত্যন্ত কাছে। এবং জগন্নাথ ধরুন হিন্দুদের যে 4 ধাম আছে, বদ্রীনাথ একটা আছে আমাদের গুজরাটে যেটা রয়েছে,
এবং তলাতে আমাদের রামেশ্বরমে একটা আছে এবং পুরী জগন্নাথ দেবের রয়েছে। এই চারটে ধাম চারটে মানে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, পূর্বের হচ্ছে জগন্নাথ ধাম। কিন্তু জগন্নাথ দীঘাকে আমরা জগন্নাথ ধাম বলতে পারি না, কেননা সেটা হিন্দু ধর্মে এই চার ধামের মধ্যে স্বীকৃত নয়, এটাকে ধাম বলার চেষ্টা হয়েছে। তারপরে কিন্তু বিরাটভাবে হিন্দু আঘাত, যারা হিন্দু ধর্মটা বোঝেন, অনেকে আজকাল বুঝতে চান না, তারা যারা বুঝতে পারছেন তাদের মনে বিরাট আঘাত। নতুন করে এভাবে দাম সৃষ্টি করা যায় না, এটা শঙ্করাচার্য প্রতিষ্ঠিত, শঙ্করাচার্যের ভাবনা এটা ছিল। তো যাই হোক, যে দীঘাতে যে মন্দির হয়েছে, মানুষ সাধুবাদ জানায়, একটা মন্দির হয়েছে ভালো, মানুষ সেখানে যাবে। টেম্পল জানি, টেম্পল একটা তৈরি হলে মানুষ সেখানে আসে, প্রচুর মানুষ সেখানে আসে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসের জন্য, এবং তারা সেখানে থাকে, জিনিসপত্র কেনে, লোকাল ইকোনমির একটা বড় উন্নতি ঘটে। এটা সব জায়গায় ঘটে, যেখানেই টেম্পল হয়েছে সেখানকার অর্থনীতি বিরাটভাবে পাল্টে গেছে। ঠিক আছে, এটা তো কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু সরকার কি পারে কোনো মন্দির তৈরি করতে, এটাই প্রশ্ন। আমাদের দেশের সংবিধান তো সেকুলারিজমের কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে যে সরকার সব ধর্মের প্রতি টলারেন্ট থাকবে, সরকার হচ্ছে সব ধর্মকে সহ্য করতে হবে, কোনো ধর্মকে খারাপ বলতে পারবে না, কোনো ধর্মের সে পৃষ্ঠপোষকও হতে পারবে না। এটাই সরকারের সেকুলারিজমের মূল বক্তব্য। আমাদের সংবিধান সে কথা বলছে, এবং সংবিধানের প্রিএমবেল মানে প্রস্তাবনা, সেকুলার শব্দটা আনা হয়েছে ইন্দিরা গান্ধীর সময়, যখন যারা ইন্ডি জোট মানে বিজেপি জোটের যারা বিরোধী, তারা মনে করছেন যে ভারতবর্ষ, হ্যাঁ, এই সেকুলারিজমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি বলে কেন্দ্রের যে শাসক দল আছে তারা অবশ্য এটা মনে করছে না, কিন্তু তারা যদি সেকুলারিজমকে সত্যি ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামো হিসেবে দেখেন, তাহলে একটা সরকার কেন মন্দির করতে গেল? অনেকে বলছে যে রাম মন্দির যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা ট্রাস্টের মাধ্যমে তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, উনি সেখানে পুজো করবার বাসনা নিয়েই গেছিলেন, সরকারের তরফ থেকে কোনো টাকা পয়সা সেখানে দেওয়া হয়নি। হ্যাঁ, সেখানে সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে যে এই জায়গায় করা যেতে পারে, তারপরে সেখানকার ট্রাস্ট তৈরি করেছে, এবং সেখানে সরকার কখনো বলেনি এটা আমাদের মন্দির বা সরকারি মন্দির, এটা সরকারি মন্দির নয়। এবং সেখানকার যে প্রসাদ কিনতে হয়, যারা অনেকে কেউ কেউ হয়তো ডিস্ট্রিবিউট করেছে নিজের সাংগঠনিক ইচ্ছে বা কিছু, সরকার থেকে কোনো প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়নি। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে মন্দির তৈরি করে বিজেপি খুব একটা 24-এ নির্বাচনে খুব একটা তার ফায়দা ঘটেনি। তা মানুষ মনে করছে যে হ্যাঁ, মন্দির থাকলে ভালো, কিন্তু মন্দিরের জন্য একটা সরকারকে বাহবা দিতে হবে, ভোট দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। বিজেপি কিন্তু সে ধরনের, যে এলাকাটা ফৈজাবাদ, অযোধ্যা ফৈজাবাদ, সেখানেও কিন্তু বিজেপি দেখা গেছে নির্বাচনে হেরেছে। কিন্তু এটাও কিন্তু শিক্ষা হলো না। এই সত্ত্বেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মন্দিরটাকে মনে করছে যে একটা জেতার একটা কৌশল, হিন্দুদের কাছে বোঝাবার চেষ্টা, আমি মুসলমানদের তো বটেই, কিন্তু তোমাদেরও বটে। এবং তারপরে ঠিক আছে, সেটা উনি বললো, কিন্তু এটা কিন্তু সেকুলারিজমের বিরাট ধাক্কা খেলো। কিন্তু যারা ইন্ডিজোটের যারা রয়েছেন তারা কিন্তু খুব একটা প্রতিবাদ করেননি, কেন যে একটা সেকুলারিজমটা মূল মন্ত্র যেখানে, কেন সে সরকারি পয়সা সেটা করা হয়, এটা আমরা দেখলাম, এটা একটা দিক। সেটা নয় মানুষ ভুলে গেল, তারপর উনি বললেন এটা ইসকন পরিচালনা করবে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, যেটা একজন বাঙালি, হ্যাঁ, ভক্তি বেদান্ত প্রভুপাদ তৈরি করেছিলেন। তার আসল নাম অতুল চন্দ্র দে, তিনি কলকাতারই একজন বাঙালি, অতুল চন্দ্র দে। তিনি পরিচিত করেছিলেন সারা বিশ্বের সংগঠন আছে, যেহেতু মানে সাহেবরা আছে, এটা সাহেবী মানে এটা বৈষ্ণবিজম, এটা অনেকেই মনে করে। এরা অত্যন্ত সুন্দরভাবে এদের মন্দির পরিচালনা করে, কলকাতায় এরা রথ চালায়, সবাই জানে এরা কিভাবে পরিচালনা করে। এটা আমরা দেখলাম যে, এবং যখন বাংলাদেশের ঘটনা ঘটছিল তখন আমরা দেখেছি ইসকনের যিনি ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনি কিন্তু রেগুলার টেলিভিশনে আসতেন এবং বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচারের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরতেন এবং নিন্দা করতেন। সুতরাং সেই মানুষটাকে নিয়ে আসা হয়েছে, এবং তাদের যে সংগঠন ইসকনকে নিয়ে আসা হয়েছিল, বলা হয়েছিল যে এরাই মন্দিরটা ম্যানেজ করবে। খুব ভালো কথা, ইসকনের যা সুনাম আছে, ইসকন মন্দিরে সবাই যেতে পারে, সেখানে ভেদাভেদ নেই। পুরী মন্দিরে ধরুন একটা নিয়ম আছে যে আপনি যদি হিন্দু না হন যেতে পারবেন না, এবং তার ফলে বাইরে একটা মন্দির আছে, সেখানে যারা হিন্দু নয় তারা পুজো দিয়ে চলে যায়। মানে হিন্দু ওরা নিজেরাই বলে আমরা কনজারভেটিভ হিন্দু। যারা প্রকৃত হিন্দু নয় বা হিন্দুত্বের প্রতি যার একেবারে অগাধ বিশ্বাস নেই, সেই যেন মন্দিরে না আসে। ইন্দিরা গান্ধীকে আটকে দেওয়া হয়েছে, বোধহয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে বোধহয় আটকে দেওয়া হয়েছে, আমি কাগজে পড়েছি। ওনাকে আটকানোই হয়েছিল, এবং তারপর থেকে তিনি সংকল্প নিয়েছিলেন তিনি একটি জগন্নাথ মন্দির করবেন, এবং সেটা তিনি করলেন।
এবং তিনি সেটা করেও দেখালেন, এবং দেখানোর পর সেটাকে তিনি আদব কায়দায়, মানে তিনি এতটাই জেলাসি ফিল করেছিলেন যে তিনি বলেছিলেন আমাকে যখন ঢুকতে দেওয়া হয়নি, আমি আমার রাজ্যে আমি একটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে দেখাবো। কিছু সরকারি বিধিনিষেধের জন্য তিনি সেটা মন্দির আখ্যা দিতে পারেননি, কিন্তু তিনি সেটা করলেন। করার পর এবার দেখুন যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান সেটাই করতে পারেন, সেটা আইনে প্রবিধানে থাক বা না থাক। যে কোনো সরকারি কোষাবলের টাকা সেটা কিভাবে প্রসাদ হিসাবে ব্যয় করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এখন এটা কিভাবে সম্ভব? এটা কি হিন্দুদের দেখুন বলেই সম্ভব? আজকে না আমরা দেখুন, যদি হ্যাঁ একটা সেটা কথা ছোট করে আপনাকে বলি, বলবো যে সবসময় আমরা দেখেছি হিন্দুত্বকে নিয়ে সবাই বিভিন্ন সিনেমাতেও দেখেছি আমরা মানুষ ব্যঙ্গ করতে পারে, বা ধরুন আজকে হিন্দুত্বকে ভাবাবেগকে নিয়ে আজকে এই যে বলা হলো যে প্রসাদ পাঠিয়ে দেবো, কিন্তু আদৌ কি প্রসাদ? এটা কি আদৌ ভগবানের সেখানে কি মানে তার কোনো ধাম রয়েছে যে সেখান থেকে সেটা প্রসাদ হিসেবে তিনি চালাতে পারছেন? তারপর সরকারি টাকায় তিনি সেটাকে আবার বলছেন যে আমরা মানুষের বাড়ি বাড়ি দুয়ারে সরকারের মাধ্যমে পাঠিয়ে দেবো। মানে তিনি যা চাইছেন তাই করতে চাইছেন, তিনি এক নিয়ন্ত্রণ সরকার চালাচ্ছেন, মানুষ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, তার একটা মানে তিনি যেটা চাইছেন সেইভাবেই তিনি করছেন। এখানে হিন্দু মানুষদের কিন্তু আমার মনে হয় না যে মানুষদের এটা খুব একটা আজকে ভাবাবেগে আঘাত আনতে পেরেছে, কারণ শুভেন্দু অধিকারী বলেছেন বিরোধী দলনেতা যদি এটা অন্য কোনো ধর্মে হতো, আমি কোনো ধর্মকে ছোট বড় করে বলছি না, তাহলে কিন্তু এখন পথে রাস্তায় নেমে যেত মানুষ, এবং পোস্টার ছেঁড়াছিড়ি থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের আন্দোলন শুরু হয়ে যেত। কিন্তু দেখুন এক্ষেত্রে আমরা হয়তো মানে হাতে গোনা কিছু মিডিয়া বা কিছু হয়তো মানুষ আমরা আলোচনা করছি, কিন্তু বিষয়টা নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ সেটা প্রসাদ হোক বা মিষ্টি হোক মানুষের কাছে কোনো যায় আসে না। মানুষ ভাবছে বাড়িতে কিছু তো পাচ্ছি, 20 টাকা হলো, 20 টাকার ভ্যালু তো অ্যাড হচ্ছে, আমরা সেটাতেই খুশি। কি বলবেন? হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রসাদ মানে হচ্ছে যে বিধাতার কাছে অর্ঘ্য করার, বিধাতার কাছে নিবেদন করা। আমার এইটুকুনি সম্বল, আমি তোমাকে এটা দিতে চাই, তুমি আমাদের হয়ে গ্রহণ করো, এবং তারপরে সেই প্রসাদটা আমরা বিতরণ করি। এটাই হচ্ছে নিয়ম। বিধাতাকে অর্পণ না করে কোনো জিনিসই এটা কারোকে দেওয়া প্রসাদ হিসেবে চিহ্নিত হয় না। পুরীর যে সমস্ত মন্দিরে যারা গেছেন তারা জানেন ভোগ পাওয়া যায়, সব কিন্তু সমস্ত ভোগ কিন্তু বিধাতার নামে অর্পিত হয়। সেটা সব হয়তো ফিজিক্যালি সবটাই হয়তো নিয়ে যাওয়া হয় না, কিন্তু সেখানে পান্ডারা এসে ভগবান, হ্যাঁ, জগন্নাথের তরফে সেটা নিবেদন করেন যে সবটাই হচ্ছে ভগবান তোমার, হ্যাঁ, জগন্নাথ তোমারই জন্য, এবং তারপরে সেটা মানুষের কাছে বিতরণ করা হয়। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা ঘটেনি। যেটা শুভেন্দু অধিকারী বলছেন, আমি সত্য মিথ্যা তো জানি না, উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পাড়ার দোকান থেকে কিনে এটা দেওয়া হচ্ছে। এটা চরম অপমান, হিন্দু ধর্মের প্রতি চরম অপমান বলে আমি মনে করি। যে অন্য কোনো ধর্মের প্রতি এ ধরনের কাজ করলে কিন্তু রাস্তায় অনেক কিছু ঘটে যায়। আমরা দেখেছি, দেখুন শিখ ধর্ম, তারা হিন্দু ধর্মের তুলনায় কেন খুবই ছোট তাদের একটা পরিধি। আমি ছোট মানে কোনো ধরনেরই তাদের আদর্শ বা ধর্মীয় বিশ্বাসের তারা ছোট কেউ নয়, আপনি যেটা বললেন, কিন্তু তাদের পরিধি তো ছোট মানতেই হবে। কিন্তু দেখুন সামান্য ধরনের কিছু ঘটলে সারা বিশ্ব জুড়ে ওরা প্রতিবাদ করেছে। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যে কিছু সামান্যতম কিছু ঘটলে, কেউ যদি ক্যারিকেচার করে, কেউ যদি কার্টুন আঁকে, কি ঘটতে পারে আমরা দেখেছি। হ্যাঁ ঠিকই, তাদের ধর্মে কেন আঘাত করে? ধর্মে আঘাত করার তো কোনো অধিকার নেই, বুঝতে পারছেন? ধর্মে আঘাত করার কোনো অধিকার কোথাও নেই, কোনো অধিকার নেই। আমার মনে আছে আমি আবার গ্রিস দেশে গেছিলাম। গ্রিসে মানে ওরা মানে সিটাকে জি হিসেবে লেখে। আমি কড কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বলেছিলাম কড মাছ দাও, লেখা আছে ফ্রাইড কড, কডটা উচ্চারণ না করে আমি গড, যেটা জি এর মতন সিটা দেখতে, ফ্রাইড গড যেহেতু বলেছি, ওরা বললো ইটস ব্লাসফেমি, আমরা তোমাকে খাবার দেবো না। চিন্তা করে দেখো, তুমি ভগবানকে ফ্রাইড গড, মানে ভগবানকে অসম্মান, গড কিন্তু উচ্চারণ, আমি তো সেটা খেয়াল করিনি। তো যাই হোক, তো মানুষ কতটা ধর্মে কতটা অনুরাগ থাকলে সারা বিশ্ব জুড়েই ধর্মের প্রতি বিশ্বাস কোথায়, তারা বলছে ইটস ব্লাসফেমি, আমরা তোমাকে সার্ভ করবো না। বুঝেছেন? এটাই আমি জাস্ট বললাম। সে দেশের ধর্ম তো খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, খ্রিস্টান তারা হিন্দু নয় বা মুসলমান নয়। তাহলে ধর্মের প্রতি বিশ্বাস মানুষের সারা পৃথিবী জুড়েই আছে, অবজ্ঞা করার কোনো অধিকার কারণ নেই। কিন্তু যেটা শুভেন্দু অধিকারী ধরেছেন, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। রাস্তা থেকে বা ছাড়মার দোকান থেকে মিষ্টি কিনে সেটাকে ভগবানের প্রসাদ হিসেবে দেওয়া, মিষ্টি দরকার দিতেই পারে, এবং সেটাকে প্রসাদ হিসেবে ডিস্ট্রিবিউট করা, এবং প্রসাদ ডিস্ট্রিবিউশন করার জন্য একটা গভর্নমেন্ট এজেন্সি, রেশন দোকান তো একটা গভর্নমেন্ট এজেন্সি, তাই না? একটা মডিফাইড এমআর ডিলার, মডিফাইড রেশন যারা শপস আছে, তারা ভারতবর্ষের পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়েছে পশ্চিম, হ্যাঁ, সুতরাং তারা গভর্নমেন্ট এজেন্সিস, তাদেরকে দিয়ে এই ধরনের মানে পুজোর প্রসাদ দেওয়া একেবারেই সঠিক নয়। এবং নাম ধরে আপনি বলতে পারবেন না কে হিন্দু বা কে মুসলমান বা কে খ্রিস্টান,
হতেই পারে। বহু মানুষ আছে যাদের তাদের নামটা এমনই যে বোঝা যায় না সে কোন ধর্মের, সুতরাং তাকে আপনি আঘাত করতে পারেন। সুতরাং এইভাবে ধর্ম নিয়ে ছেলে খেলা, ভোট পাওয়ার জন্য যদি কেউ ছেলে খেলায় নামে, সেটা কিন্তু ধর্মের প্রতি বিরাটভাবে আঘাত আনা। হয়তো হিন্দুরা সেভাবে জাগরিত নয়, তাদের ধর্মকে আপনি যেটা বললেন যেভাবে সিনেমায় দেখানো হয়, যেভাবে নানানভাবে নাটক ইত্যাদিতে ধর্মকে অসম্মান করার চেষ্টা করা হয়, সেটা যেহেতু আমাদের হাতে হিন্দু ধর্ম মা দুর্গার হাতে যেরকম প্রোডাক্ট দিয়ে সেটাকে বিজ্ঞাপন করা হয়, আমরা এটাও দেখেছি, প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে। নিঃসন্দেহে প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন হচ্ছে। মাকবুল ফিদা হোসেন বহু ছবি এঁকেছেন, আমরা জানি, অসাধারণ ছবি, কিন্তু সেখানে মা হতেই দুর্গার পারে যে আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং হ্যাঁ, করছে, মা দুর্গার প্রোডাক্টের ব্র্যান্ডিং করছে। এগুলো তো দেখুন অন্য ধর্ম সহ্য করবে না। এইগুলো কিন্তু আমরা সহ্য করেছি, আমরা নিজেদের প্রগতিশীল বলে হয়তো এগুলোকে অ্যালাউ করেছি। কিন্তু সেজন্যই হয়তো মুখ্যমন্ত্রী জানেন মানুষের, বাঙালির বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভাবাবেগকে বোঝেন, সেজন্য তিনি এটা করতে সমর্থন হয়েছেন। এটা অন্য ধর্মের ক্ষেত্রে হলে তিনি নিশ্চয়ই এই পদক্ষেপ নিতেন, জানেন এটা কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে যেত ওনার উপর। ঠিক, একদম সত্যি কথা। এবং যেটা করেছেন এটা হতে পারে, দেখুন হয়তো যারা 20 টাকার মিষ্টি হয়তো পাচ্ছে না, যারা দারিদ্র সীমার নিচে আছে, অভাবী মানুষ, তাদের আমি দোষ দিই না, তারা মিষ্টি হয়তো পায় না, তারা যদি একটা গজা বা প্যাড়া পায় খুশি হতে পারে, সেটা আল্লাহর নামই হোক বা মানে জগন্নাথের নামই হোক। কিন্তু যারা ব্যাপারটা বোঝেন, তারা কিন্তু অত্যন্ত অসম্মান বোধ করবেন যে ধর্মের নামে আমাকে কি উপটৌকন দেওয়া হচ্ছে, আমাকে কি মানে ফোর্স করা হচ্ছে যে আমি এই পার্টিকে ভোট দাও। এটা কিন্তু ভোটের বিরূপ প্রতিক্রিয়া। হিন্দুদের মধ্যে উনি ভাবছেন হয়তো বিরাটভাবে ঢুকতে পারছেন, হিন্দুত্বের ধ্বজা উনি ধরতে পারছেন, কিন্তু আমার ধারণা হচ্ছে এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া এসে যেতে পারে। যারা হয়তো প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে, তারা হয়তো মিষ্টি হিসেবে খেতে পারেন, কিন্তু তারা পরক্ষণেই ভাবতে পারেন যে আমার ধর্মকে এভাবে অসম্মান করার অধিকার কে দিয়েছে। সুতরাং আমার ধর্মকে যারা অসম্মান করছে, তারা আগামী দিনে আরো বড় ক্ষতি ধর্মের করতে পারে। সুতরাং এদের থেকে আমার সাবধান থাকা দরকার। এই ভাবনাও কিন্তু অনেক ভোটারের, হিন্দু ভোটারের আসতে পারে। সুতরাং যারা এই ধরনের কাজ করেছেন, তাদের 2-3 বার বা কাজ করতে চলেছেন, তাদের ভাবা উচিত ছিল। আমি বলবো এখনো যদি এটা না করেন, তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। ধর্মের আঘাত দেওয়ার, কোনো ধর্মের মানুষকে বিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার কারণ নেই। এটা যদি কেউ কোটেও যায়, বিপদ আসতে পারে। আপনারা কিন্তু আঘাত দেওয়ার চেষ্টা করছেন। খেয়াল রাখতে হবে যে মানুষ অত্যন্ত সচেতন আজকের দুনিয়াতে। তো এই সচেতন মানুষকে আপনারা তার অবচেতনে তার দারিদ্রের সুযোগ নিয়ে আঘাত করার চেষ্টা করবেন না, এটা বিপদ হতে পারে। প্রথমে তিনি বললেন এটা কালচারাল সেন্টার এবং সেই হিসাবে উদ্বোধন হলো। এবার তিনি বলছেন এটা পুরী, এটা তিনি বলছেন এবার জগন্নাথ মন্দির বলে তিনি প্রসাদ পাঠাচ্ছেন, তাও আবার দুয়ারে সরকারের মাধ্যমে, সরকারি এজেন্সি, রেশন এজেন্সির মাধ্যমে, এজেন্সিগুলোকে দিয়ে তারা বাড়ি বাড়ি এটা পৌঁছে দিতে চাইছেন। এক্ষেত্রে আমার মনে হয় যে আজকে হিন্দুদের বা সাধারণ মানুষের হয়তো ভাবাবেগে আঘাত পড়তে পারে বা মানুষ ভাবতে পারে, আবার নাও পড়তে পারে ইম্প্যাক্ট এটার জন্য। আমরা জানি না কেন, আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে হিন্দুদেরকে নিয়েই কিন্তু ব্যঙ্গ বা বিভিন্ন রকম নিয়ে এই যে কার্যকলাপগুলো, এগুলো বিভিন্ন পার্টি করে থাকে। এটা নিয়ে কিন্তু হিন্দুদের একত্রিত হওয়া দরকার, বা ধর্ম নিয়ে যারা আজকে কথা বলছেন সেই ধর্মের গুরু, তারা কিন্তু আজকে এগিয়ে এসে এর বিরুদ্ধে প্রোটেস্ট করা দরকার। সবচেয়ে বড় কথা, রাজাগোপালবাবু আজকে কোনো ধর্মগুরু কিন্তু এই ব্যাপারে এসে একটা মুখ খুললেন না বা একটা কথা বললেন না, যতটা আমার কাছে এখনো পর্যন্ত খবর আছে। একটা চরম হাস্যকর দৃশ্য। তাদের এগিয়ে আসা দরকার, এবং সাধারণ মানুষ যদি প্রতিবাদ করতে পারে। কিন্তু অভাবটা এতটাই বা লোভটাই সমাজে আন্তনি, আরে মিষ্টি খাবো না, বা হ্যাঁ কে কিনে খায় বা খেয়ে নি, এই ভাবনাটা এমন জায়গায় চলে গেছে। তারপরে ধর্ম গৌণ হয়ে গেছে, সামান্য আর্থিক সুবিধে, এটাই বোধহয় মানুষের মুখ্য ভাব হয়ে দাঁড়িয়েছে। আর প্রকৃত ধর্ম চেতনা যদি আসে, মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারবে না। এগুলো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আমি মনে করি যারা প্রকৃত হিন্দু, তারা এই ধরনের প্রসাদ যদি পায়, তারা যেন গ্রহণ না করে। গরিব মানুষকে ছুঁড়ে যদি নাও ফেলতে চান, গরিব মানুষকে দিয়ে দিন, যারা মানে কোনোদিন হয়তো খেতে পারছে না, তাদের দিয়ে দিন। কিন্তু প্রসাদ বলে ভগবানের অনুগ্রহ এখানে প্রসাদ বলে যে আমি জগন্নাথের প্রসাদ বলে মাথায় লাগিয়ে নমস্কার করে যে আমরা প্রসাদ খাই, সেইভাবে কি প্রসাদ খাওয়াটা আমার মনে হয় না কি এটা যুক্তিসঙ্গত হবে। এটা সঠিক যুক্তি হবে। যেটা রাজাগোপাল বাবু বললেন, একজন বিশেষজ্ঞ, তিনিও আমাদেরকে বিষয়টা বিশ্লেষণ করে বোঝালেন।